ধামাকা কাকে বলে জানেন তো? না না, কোনো বোমা টোমার কথা বলছি না, কিন্তু কাজও তো ধামাকেদার হতে পারে। আজ যেমনটা দেখলো এ বাংলা। দিল্লিতে সকালে মোদি মমতা বৈঠকের দিকে তখন সবার নজর, সবে মিটিং শেষ বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি দরবারে চোখ গেড়ে বসে প্রত্যেকে। এদিকে তার মধ্যেই যে এ শহরে ঘটে যাচ্ছে আর এক কাণ্ড, তার খবর কে রাখে? ধামাকার মূলে অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি দেখুন। ওদিকে মমতা দিল্লিতে, আর সোজা নবান্নে ঢুকে পড়লেন শুভেন্দু। ভাবুন ভাবুন, শেষ কবে এমনটা দেখেছেন? শুভেন্দু অধিকারী দল বদল, রং বদলের পর কবে নবান্নে গেছেন? হ্যাঁ, নবান্ন অভিযানের ডাক, আন্দোলন, সেই পথে পা বাড়ানো, বাধা পাওয়া, এসব কিছু হয়েছে, কিন্তু নবান্নের ভিতরে তার পা কবে পড়েছিল? আজ পড়ল, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে পড়ল, এবং সেখানে দাঁড়িয়েই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেছেন বঞ্চনার কথা বলতে। আমরা পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার, এটা বলতে এসেছিলাম। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয়, আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে, পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম, এইভাবে রাজ্যে বিরোধীদের বঞ্চনা, জনগণের বঞ্চনা, নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে, এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না, আপনাকে তাড়া করে বেরোবো। চমক বলে চমক, সকলে কার্যত হতভম্ব বিরোধী দলনেতার এই নবান্ন হানায়। তড়িঘড়ি বানানো হলো নিরাপত্তা। বাইরে তখন একেবারে দৌড়ঝাঁপ, পুলিশ মোতায়েন হয় নতুন করে। ইতিমধ্যে ভিতরে ঢুকে যায় বিরোধী দলনেতার গাড়ি। কার্যত হুলস্থুল চলছে তখন নবান্ন চত্বরে। আর এসবের মাঝে নবান্নের ভিজিটার্স রুমে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। চন্দনা বাউরি, শঙ্কর ঘোষ, বিশাল লামাক ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের হাতে ছিল বঞ্চনার পোস্টার। বিজেপির অভিযোগ, বাংলার মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার, মানে সেই বঞ্চনা। মুখ্য সচিবের হাতে বঞ্চনার তথ্য তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা। আগে থেকে বললে তারা ঢুকতেই পারতেন না, এই আশঙ্কাও প্রকাশ করেন শুভেন্দু। কি কি হয়েছে ভিতরে, ঠিক কি বলেছেন তারা মুখ্য সচিবকে? বৈঠক পর্ব মিটে যাওয়ার পর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয় বিজেপির তরফ থেকে। সেক্রেটারি, আমরা আপনাকে হাফ এন আওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম। আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি। তো আমরা ওয়েট না করে এখানে এসেছি। আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি, অথচ আপনার প্রশাসন আমাদেরকে দেখা করা তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরে না। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন। এই যে নবান্ন অভিযান, এ কি সত্যিই হুট করে নেওয়া সিদ্ধান্ত? বোধহয় না। কারণ এই 20শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পূর্ব নির্ধারিত, সেদিন কিছু একটা যে তিনি করবেন সে ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন। শুনুন। মমতা ব্যানার্জি, মোদিজি সাক্ষাৎ হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী লাইন চেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করেন। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছে।
সত্যিই ব্যবস্থা তিনি নিলেন এদিন। নজর ঘুরিয়ে দিলেন নবান্নের দিকে। বঞ্চনার অভিযোগ ইস্যুতেই বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রের টাকা নয়-ছয় করে বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে দিল্লিতে গেছেন মুখ্যমন্ত্রী। সরাসরি এই ভাষাতেই আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা। রীতিমতো চ্যালেঞ্জ তার, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। আর এরপরও এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠবে না, তা কি হয়? বিরোধী দলের কাজ কি? প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরা, সরকারের নীতি সিদ্ধান্ত, সরকারের চলার পথে যে ভুল ভ্রান্তি, যে বিচ্যুতি আছে, সরকারের পক্ষ থেকে যে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, সেটা মানুষের সামনে তুলে ধরা। তো স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার যে ভূমিকা, সেটাই তিনি পালন করেছেন, অত্যন্ত ভালোভাবে করেছেন। দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন, বাংলার স্বার্থে আলোচনা চলছে, অতৃপ্ত আত্মা সহ্য হচ্ছে না। যেদিন মুখ্যমন্ত্রী নেই সেদিন চোরের মতো ওখানে ঢুকতে গেছে। মানসিক অবসাদ এবং পাগলামির লক্ষণ। এই লোকটা একদিন এখানে ক্যাবিনেটে ছিল, এখনো ভুলতে পারছে না সেই দিন। একবার সাধিলেই খাইব, ওই ঘুরঘুর 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 ঘুরঘুর, এই ফুটো দিয়ে ওই ফুটো দিয়ে ইঁদুর শেয়ালের মতো ঢোকার চেষ্টা। তো সেই জন্য গেছে, এর কোনো তাৎপর্যই নেই। এদিকে আজ বিরোধী দলনেতার অভিযান, তার অ্যাকশনের পরপরই এলো রিঅ্যাকশনও। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই নবান্নে নিরাপত্তায় বড়সড় সিদ্ধান্ত হলো রদ বদলের। সূত্রের খবর, নবান্নে ঢোকার মূল যে গেট, সেই মূল গেটে নিরাপত্তা আরও ঢেলে সাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে নবান্নে ঢোকেন, সেখানে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আরও। শুভেন্দুর নবান্ন অভিযান নিয়ে কিছুই জানতেন না পুলিশ কর্মীরা। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে নবান্নে যান পুলিশ কমিশনার। শুভেন্দু যখন নবান্নে যান, তখন দোতলায় ছিলেন সিপি নিজেই। এর আগে সংসদ হানা কাণ্ডের পরদিনই সময়ের আগেই নবান্নে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা অফিসাররা কেউ না থাকায় সেই সময়ও ক্ষোভ প্রকাশ করেন মমতা। আর এদিন না বলে কয়ে হঠাৎ ঢুকে পড়লেন বিরোধী দলনেতাও। কেউ কিচ্ছুটি জানতে বুঝতে পারল না। এ নিয়ে চাপার উত্তর ক্রমে বাড়ছে, চড়ছে বঙ্গ রাজনীতির পারও। যদিও তৃণমূল মুখপাত্র কিন্তু এ নিয়ে নিরাপত্তার কোনো ফাঁক দেখছেন না। এটা কোনো ইস্যুই নয়, এমনই কথা শোনা গেল তার মুখে। সিকিউরিটি ল্যাবসের কি আছে? বিধায়ক এবং পদাধিকার বলে বিরোধী দলনেতা, এরা তো পরিচিত মুখ। ফলে এর সঙ্গে নিরাপত্তার ল্যাবসের কি সম্পর্ক? এটা তারা গেছেন, ঢুকেছেন, তাদের কাজ নেই, তাদের অতৃপ্ত আত্মা, তাদের মানসিক অবসাদ, এটা তাদের প্রবলেম। কিন্তু কোনো অচেনা লোক, তারা তো আচমকা ঢুকে পড়েনি। ফলে এর সঙ্গে কোনো সেই অর্থে সিকিউরিটি ল্যাবসের কোনো প্রসঙ্গ নেই। নবান্নে বিরোধী দলনেতা সারপ্রাইজ অভিযান ঘিরে সে এক কাণ্ড বটে। অন্যদিকে শোরগোল কোথায় জানেন? অরণ্য ভবনকে ঘিরে। হ্যাঁ, অরণ্য ভবন মানে রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস, নাকি বলবো তার দুর্নীতির ডেরা। গতকাল সেখানে হানা দিয়েছিল ইডি, আর তারপর যা বেরিয়ে এলো, এক কথায় তাতে চোখ ছানা বড়া সকলের। আমরা দেখতে পাচ্ছি খাদ্য দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছে গেছেন অরণ্য ভবনে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে যে দপ্তরের মন্ত্রী ছিলেন, সেই দপ্তরে এই মুহূর্তে হানা দিল ইডি। মঙ্গলবার দুপুর থেকে যেন রীতিমতো দক্ষযজ্ঞ। অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে চিরুনি তল্লাশি, তাতেই কিন্তু কেল্লাফতে। ইডি সূত্রে খবর মিলেছে গুপ্তধনের চাবিকাঠি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমার নথি, এছাড়াও আরও কত কি। এই ফিক্সড ডিপোজিট এবং এলআইসি সংক্রান্ত নথিতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাদের পরিবারের নাম রয়েছে বলে দাবি ইডি সূত্রের। একই সঙ্গে ওই দফতরে অর্থাৎ অরণ্য ভবনে মন্ত্রীর চেম্বারে তল্লাশি চালিয়ে মিলেছে আরও তথ্য। সূত্রের খবর, প্রচুর পরিমাণে সম্পত্তি সংক্রান্ত নথি মিলেছে, যার বেশ কয়েকটিতেই সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে। এর আগে চার্জশিট জমা দেওয়ার সময় বালুর বিপুল সম্পত্তির কথার দাবি শোনা গিয়েছিল গোয়েন্দাদের গলায়। জানা গিয়েছে চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরে নতুন করে আরও এই 10 কোটি টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দারা।
এছাড়াও 600-র বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রীর চেম্বার থেকে। ওই ব্ল্যাঙ্ক পেপার থেকে কি তাহলে আরও নথি তৈরি করার পরিকল্পনা ছিল? মন্ত্রীর অফিসে বসেই সম্পত্তির হাত বদল করতে এই বিপুল সংখ্যক স্ট্যাম্প পেপার মজুত করা হয়েছিল। সম্পত্তির যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তার কিছু জায়গায় মন্ত্রীর নাম রয়েছে বলে ইডি সূত্রে খবর। এছাড়াও প্রচুর বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলেও জানা গেছে। খাদ্যমন্ত্রী থাকাকালীন এই সম্পর্কিত যে দুর্নীতি হয়েছিল, রেশনের দুর্নীতি হয়েছিল, তার নথি বন দপ্তরে এলো কী করে? তদন্তকারীদের একটা অংশ কিন্তু এটাও মনে করছে যে রাজ্য পুলিশের নিরাপত্তা ঘেরাটোপে থাকা এই অরণ্য ভবনে কখনোই হয়তো এই সংক্রান্ত নথি কোথাও বেহাত হবে না বা সেফ কাস্টাডিতে থাকবে বলে মনে করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই কারণেই সেই সম্পর্কিত সমস্ত নথি খাদ্য দপ্তরের বদলে বন দপ্তরে তার যে চেম্বার সেখানেই বিভিন্ন জায়গায় রেখেছিলেন। সূত্রের খবর, বিভিন্ন ড্রয়ার থেকে শুরু করে বিভিন্ন টেবিলের নিচে বিভিন্ন জায়গা থেকে এই সম্পর্কিত নথি তারা বাজেয়াপ্ত করেছেন। অর্থাৎ লুকিয়ে রাখার চেষ্টা করেও শেষমেশ কিন্তু সফল হতে পারলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ দুর্নীতির তদন্ত, সেখান থেকে পুরনিয়োগ দুর্নীতিতে ভুরি ভুরি অভিযোগ, সেখান থেকে তারপর রেশন দুর্নীতি নিয়েও শোরগোল। এ যেন কার্যত চেনা রিয়াকশন চলছে। রেশন কেলেঙ্কারির তদন্তে প্রথমে গ্রেফতার হয় বাকিবুর রহমান। ইতিমধ্যেই যা সম্পর্কে দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে ইডি দাবি করেছে একা বাকিবুরই পকেটে পুরেছে দুর্নীতির 1000 কোটি টাকা। কিছুদিন আগে আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এই খাদ্য দুর্নীতি অর্থাৎ একদিকে বন্টন, অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলেছে 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ 2021 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বদলের পরও এই দুর্নীতি রমরমিয়ে চলছিল। সেই সূত্রেই অরণ্য ভবনে হানা, এবং যা দেখা যাচ্ছে সেখানেও খুলে গেল প্যান্ডোরার বাক্স। সরকারি দপ্তরে যদি নিজের লুঠের সম্পত্তি লুকিয়ে রাখা হয়, তাহলে এই সরকারটা কি সরকার? আদৌ এটা রাজনৈতিক দল কিনা, আদৌ এটা সরকার কিনা, সেটা নিয়ে মানুষ সিদ্ধান্ত নেন। আমরা একতরফা শুনছি। যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন, জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না, সেটা না দেখে কিভাবে বলবো? যে বিপুল পরিমাণ সম্পত্তি থেকে শুরু করে নথির হদিশ পাওয়া গেছে, তা এ রাজ্যের যে খাদ্য দুর্নীতির তদন্ত করছে ইডি, সেই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনটাই ইঙ্গিত ইডি আধিকারিকদের। আর সেই সঙ্গে সঙ্গে এই তদন্তে যে বিপুল অঙ্কের কথা বারবার উঠে আসছে, সেই দুর্নীতির অঙ্কের পরিমাণ লাফিয়ে বাড়বে এমনটাও ইঙ্গিত দিচ্ছেন ইডি আধিকারিকরা। আর সেই সঙ্গে তৃতীয় যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা আরও তাৎপর্যপূর্ণ, কারণ যে বিপুল পরিমাণ সম্পত্তির নথি এবং অন্যান্য নথি পাওয়া গিয়েছে সেগুলো তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন, এবং কোথাও একটা ইঙ্গিত আসছে যে এই বিপুল নথি থেকে আরও একটা নতুন দুর্নীতির হদিশ মিললেও মিলতে পারে, এবং সেই সম্ভাবনাটাই কিন্তু জোরালো হচ্ছে। ক্যামেরায় মনোযোগ গৌরবের সঙ্গে সুজয় ও সিসারের রিপোর্ট, TV9 বাংলা।